হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি গল্প নিয়ে হাজির হয়েছি আমি। তাহলে গল্পটা সরাসরি শুরু করা যাক। আজকের গল্প হলো অভিশপ্ত গ্রাম ও রক্তের তৃষা। নীলাদ্রি একজন সৌখী প্রত্নতাত্ত্বিক। তার নেশা হলো পুরনো ধ্বংসাবশেষের ইতিহাস খুঁজে বের করা। ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমান্তের এক গভীর অরণ্যে ঢাকা পড়ে আছে এক প্রাচীন গ্রাম, কাল ভৈরবপুর। কোনো আধুনিক মানচিত্রে এই গ্রামের নাম নেই। স্থানীয় আদিবাসীরা এই এলাকার নাম শুনলে কানে হাত দেয়, বলে ওটা অভিশপ্ত ভূমি। নীলাদ্রি তার ডায়েরিতে লিখেছিল, কাল ভৈরবপুর কোনো সাধারণ গ্রাম নয়। 17 দশকের এক তাত্ত্বিক রাজা দর্পনারায়ণ দেব এবং সেখানে অমরত্ব পাওয়ার জন্য এক বিশেষ যজ্ঞ করেছিলেন। কিন্তু যজ্ঞটি সম্পূর্ণ হওয়ার আগেই তার প্রজারা বিদ্রোহ করে তাকে জীবন্ত কবর দেয়। জনশ্রুতি আছে, রাজা মরার আগে অভিশাপ দিয়েছিলেন যে এই গ্রাম কোনো দিন আলোর মুখ দেখবে না। নীলাদ্রি ঠিক করল সে সেখানেই যাবে। তার সাথে আছে দীর্ঘদিনের সঙ্গী ও ফটোগ্রাফার রিজু। জঙ্গলের ভেতরে যতই তারা প্রবেশ করছিল, পরিবেশ ততই থমথমে হয়ে আসছিল। বড় বড় শাল, মহুয়া গাছগুলো যেন কোনো এক অদ্ভুত ব্যথায় কুঁকড়ে আছে। বনের ভেতর কোনো পাখির ডাক নেই, কোনো ঝিঝি পোকার শব্দ নেই। এক নিশ্চিদ্র নীরবতা সারা বনকে গিলে খাচ্ছে। হঠাৎ রিজু দাঁড়িয়ে পড়ল। নীলাদ্রিদা, তাকিয়ে দেখো। গাছের গায়ে টানানো আছে ছোট ছোট মাটির পুতুল, আর তাদের গলায় জড়ানো লাল সুতো। এটা কোনো অশুভ শক্তির সীমানা নির্দেশক চিহ্ন। কিন্তু নীলাদ্রি পিছু হটার পাত্র না। সে এগিয়ে চলল। অবশেষে তারা গ্রামে পৌঁছল। পাথরের বড় বড় বাড়িগুলো ভেঙে পড়েছে, লতাপাতায় ঢাকা। মাঝখানে এক বিশাল মন্দির, যা চূড়াটা ভেঙে পড়ে আছে। মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিগুলো সাধারণ দেবতার নয়, সেগুলো যমদূত আর কঙ্কালের। মন্দিরের গর্ভগৃহে একটা বিশাল শিলাখণ্ড রাখা আছে। নীলাদ্রি যখন টর্চের আলো ফেলল, দেখল শিলাখণ্ডের গায়ে এখনো লালচে রক্তের দাগ। 100 বছর পেরিয়ে গেলেও সেই রক্ত যেন তাজা। রাত বাড়ার সাথে সাথে গ্রামে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। দিনের বেলায় সেই মৃত গ্রামটি যেন জেগে উঠল। কুয়াশার ভেতর দিয়ে ছায়াময় কিছু অবয়বকে হেঁটে যেতে দেখা গেল। নীলাদ্রি আর রিজু একটু পুরনো দালানে আশ্রয় নিয়েছিল। হঠাৎ সমী শুনতে পেল মন্দিরের দিক থেকে ঘণ্টার শব্দ আসছে। সেই শব্দ যেন সরাসরি বুকের ভেতর গিয়ে বিচ্ছে। রিজু ক্যামেরা তাক করল মন্দিরের দিকে। ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে সে যা দেখল, তাতে তার চিৎকার বেরিয়ে এলো। মন্দিরের চাতালে এক দীর্ঘকায় ছায়া দাঁড়িয়ে আছে, যার মাথায় রাজমুকুট ছিল, কিন্তু শরীরে কোনো মাংস নেই, শুধু হাড়ের ওপর লেগে থাকা কিছু শুকনো চামড়া। সেই কঙ্কালসার মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপে মাটির নিচ থেকে হাড়ের মটমট শব্দ শোনা যাচ্ছে। নীলাদ্রি বুঝতে পারল এটা সেই রাজা দর্পনারায়ণ। তিনি মুক্তি পাননি, বরং এই গ্রামের প্রতিটি ধুলোকণার সাথে তিনি মিশে আছেন। রাজার কণ্ঠস্বর বাতাসের মতো শো শো শব্দে গুঞ্জারিত হলো। 300 বছর ধরে আমি প্রতীক্ষা করছি আমার অসম্পূর্ণ যজ্ঞ পূরণ করার জন্য। শুদ্ধ রক্তের প্রয়োজন ছিল। আজ সেই রক্ত আমার দুয়ারে এসে পৌঁছেছে।
নীলাদ্রি আর রিজু পালানোর চেষ্টা করলো, কিন্তু জঙ্গলটা যেন তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। যে পথ দিয়ে তারা এসেছিল সেই পথ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বারবার ঘুরে ফিরে সেই রক্তমাখা মন্দিরের সামনে এসেই দাঁড়াচ্ছে। হঠাৎ রিজু অদৃশ্য হয়ে গেল। অন্ধকার থেকে তার আর্তনাদ ভেসে এলো। নীলাদ্রি একা হয়ে পড়ল। সে দেখল মন্দিরের সেই শিলাখণ্ডটি এখন উজ্জ্বল লাল আলোয় জ্বলছে। শিলাখণ্ডের ওপর রিজুকে শুয়ে রাখা হয়েছে, তার হাত পা অদৃশ্য শিকল দিয়ে বাঁধা। নীলাদ্রি মনে করার চেষ্টা করল সে তার গবেষণায় কি পড়েছিল। দর্পনারায়ণের অভিশাপ কাটানোর একমাত্র উপায় হলো সেই যজ্ঞের শিলাটি ধ্বংস করা। কিন্তু সেই শিলা ধ্বংস করতে হলে নিজের জীবনের মায়া ত্যাগ করতে হবে। নীলাদ্রি তার ব্যাগে থাকা শক্তিশালী বিস্ফোরক বের করল, যা সে পাথরের নমুনা সংগ্রহের জন্য এনেছিল। সে দৌড়ে গেল মন্দিরের দিকে। রাজা তখন রিজুর ওপর তার হাড়ের মতো হাতটি রেখেছে। নীলাদ্রি বিস্ফোরকটি শিলাখণ্ডের নিচে রেখে ট্রিগার চাপল। এক প্রচণ্ড শব্দে পুরো মন্দিরটা কেঁপে উঠল। শিলাখণ্ডটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। সেই সাথে রাজা দর্পনারায়ণের আত্মাও এক পৈশাচিক আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেল। বিস্ফোরণের ধাক্কায় নীলাদ্রি ছিটকে পড়ল মন্দিরের বাইরে। পর মুহূর্তে সে দেখল চারপাশে সেই কুয়াশা আর মৃত গ্রামটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। সূর্যের প্রথম আলো বনের উপর পড়েছে। রিজু বেঁচে ফিরলেও তার স্মৃতিশক্তি পুরোপুরিভাবে চলে গেছে। সে এখন সারাদিন কোনো এক অদৃশ্য মন্দিরের ছবি আঁকে। আর নীলাদ্রি, সে বাড়িতে ফিরে এলেও রাতে ঘুমোতে পারে না। যখনই সে চোখ বোজে সে শুনতে পায় সেই ঘণ্টার শব্দ। আর আয়নায় সে মাঝে মাঝে নিজের ছায়ার বদলে এক কঙ্কালসার রাজাকে দেখতে পায়। অভিশাপ হয়তো শেষ হয়নি, কালভৈরবপুরের সেই ধ্বংসলীলা থেকে ফিরে আসার মাঝখানে কেটে গেছে। নীলাদ্রি ভেবেছিল শিলাখণ্ডটি ধ্বংস করার সাথে সাথেই অভিশাপের ইতি ঘটেছে, কিন্তু ভুলটা ভাঙল যখন সে দেখল রিজুর অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। রিজু এখন আর ছবি আঁকে না। সে শুধু সারা রাত তার ঘরের দেওয়ালে নিজের নখ দিয়ে কিছু একটা খোদাই করে। নীলাদ্রি একদিন ভালো করে লক্ষ্য করে দেখল দেওয়ালে খোদাই করা সে রেখাগুলি আসলে প্রাচীন তান্ত্রিক লিপির অংশ। নীলাদ্রি বুঝতে পারল রাজা দর্পনারায়ণ দেব সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। তিনি এখন রিজুর শরীরে ভেতরে বাসা বেঁধেছিল। রিজুর স্মৃতিশক্তি যায়নি, বরং তার শরীরের দখল নিয়েছে এক 300 বছরের পুরনো প্রেতাত্মা। শহরের বুকে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। নীলাদ্রির ফ্ল্যাটের আশেপাশে ছোট ছোট পশু পাখির মৃতদেহ পাওয়া যেতে লাগলো, যেগুলোর শরীরে এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই। একদিন রাতে নীলাদ্রি শুনতে পেল রিজুর ঘর থেকে এক গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে আসছে। সে উকি দিয়ে দেখল রিজু মেঝেতে বসে কোনো অদৃশ্য শক্তির সাথে কথা বলছে। রিজুর কণ্ঠস্বর এখন আর তার নিজের নয়, বরং সেটি রাজার কর্কশ কণ্ঠ। আহুতি সম্পূর্ণ হয়নি, বংশের শেষ প্রদীপ এখনো জ্বলছে। নীলাদ্রি শিউরে উঠল। সে ডায়েরির সেই পাতাগুলো আবার ঘাঁটতে শুরু করলো, যা সে জঙ্গল থেকে উদ্ধার করেছিল। সেখানে একটা জায়গায় লেখা ছিল, যদি যজ্ঞের শিলাটি কেউ ধ্বংস করে তবে সেই শিলার শক্তি ধ্বংসকারী রক্তে মিশে যাবে। মুক্তি পেতে হলে তাকে আবার সেই উৎসস্থলে ফিরে গিয়ে নিজের শেষ রক্তবিন্দু উৎসর্গ করতে হবে। নীলাদ্রি গবেষণার মাধ্যমে এক চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেল। সে জানতে পারল সে নিজেই আসলে রাজা দর্পনারায়ণের সেই অবাধ্য প্রজাদের একজনের উত্তরসূরি, যারা রাজাকে জীবন্ত কবর দিয়েছিল। রাজা তাকে অভিশপ্ত গ্রামে টেনে নিয়ে গিয়েছিলেন, কোনো কাকতালীয়ভাবে নয়, বরং প্রতিশোধ নিতে। তার অসম্পূর্ণ যজ্ঞের শেষ আহুতি হিসাবে নীলাদ্রির রক্ত গ্রহণ করতে। নীলাদ্রি বুঝতে পারল সে যদি ফিরে না যায় তবে এই শহরটাই একদিন কালভৈরবপুরে পরিণত হবে। সে রিজুকে ঘুমের ওষুধ দিয়ে গাড়িতে তুলল
আবার সেই অভিশপ্ত জঙ্গলের দিকে রওনা দিল। এবার জঙ্গলটা যেন তাদের জন্য পথ তৈরি করে রেখেছিল। কোনো বাধা নেই, কোনো কুয়াশা নেই, এক অদ্ভুত নিস্তব্ধতা। জঙ্গলের ভেতরে পৌঁছতেই নীলাদ্রি দেখল মন্দিরটি আবার আগের অবস্থায় ফিরে এসেছে, যেন কোনো বিস্ফোরণই হয়নি। মন্দিরের চাতালে হাজার হাজার প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের শিখা নীল রঙের। রিজু হঠাৎ জেগে উঠল এবং অস্বাভাবিক শক্তিতে নীলাদ্রিকে আক্রমণ করল। রিজুর চোখ দুটো এখন টকটকে লাল। সে নীলাদ্রিকে টেনে নিয়ে গেল মন্দিরের সেই পূর্ণ নির্মিত শিলাখণ্ডের কাছে। বাতাস কাঁপিয়ে অট্টহাসি ভেসে এলো। রাজার ছায়াটা ধীরে ধীরে রিজুর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মূর্ত রূপ ধারণ করলো। মূর্তি রূপ ধারণ করলো। রাজা বললেন, তুমি ভেবেছিলে বারুদ দিয়ে আমার 300 বছরের সাধনা ধ্বংস করবে? এই শিলা কোনো পাথরের নয়, এটি আমার সংকল্প। এখন শেষ আহুতির সময়। নীলাদ্রি দেখল তার চারপাশ থেকে মৃত মানুষের ছায়া বেরিয়ে আসছে। তারা সবাই এই রাজার হাতে বলি হওয়া প্রেতাত্মা। কিন্তু অর্ণব এবার ভিন্ন প্রস্তুতি নিয়ে এসেছে। সে জানতো রক্ত দিয়ে যজ্ঞ শুরু করতে হয়, কিন্তু সেই যজ্ঞ শেষ করতে হয় পবিত্রতা দিয়ে। সে জঙ্গল থেকে আসার সময় এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে থেকে পাওয়া একটা পাত্র পবিত্র মহাস্নান জল সাথে এনেছিল। এখন রাজা তার ওপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন। নীলাদ্রি সেই পবিত্র জল শিলাখণ্ডের ওপর ঢেলে দিল এবং নিজের হাতের তালু সামান্য চিরে সেই জলের ওপর কয়েক ফোঁটা রক্ত ফেলল। এটি ছিল এক ধরনের শোধন প্রক্রিয়া। পবিত্র জল ও শুদ্ধ রক্তের স্পর্শে শিলাখণ্ডটি এবার আর ফাটল না, বরং সেটি সাদা ধোঁয়ায় পরিণত হয়ে আকাশে মিলিয়ে যেতে লাগলো। রাজা দর্পনারায়ণ যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। তার অমরত্বের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেন। অভিশপ্ত গ্রামের প্রতিটি প্রেতাত্মা একযোগে চিৎকার করে উঠল। ধীরে ধীরে ছাই হয়ে বাতাসে মিশে গেল। পুরো মন্দিরটি ধসে পড়ল। নীলাদ্রি আর রিজু ছিটকে পড়ল গভীর জঙ্গলে। ভোর হলো। এবার আর কোনো ঘন্টার শব্দ নেই, কোনো রহস্যময় ছায়া নেই। রিজু সুস্থ হয়ে উঠল এবং সে নীলাদ্রিকে চিনতে পারল। কিন্তু নীলাদ্রি লক্ষ্য করল তার নিজের হাতের সেই ক্ষতস্থানটি আর সারছে না। সেখান থেকে মাঝে মাঝে নীল রক্তের আভা বেরোয়। সে বুঝতে পারল রাজা চলে গেলেও কাল ভৈরবপুরের সেই শক্তির কিছু অংশ চিরকাল তার ভেতরে বয়ে যাবে। সে এখন আর শুধু একজন প্রত্নতাত্ত্বিক নয়, সে সেই অভিশপ্ত ইতিহাসের একমাত্র জীবন্ত সাক্ষী। সে এখন আর শুধু একজন প্রত্নতাত্ত্বিক নয়, সে সেই অভিশপ্ত ইতিহাসের একমাত্র জীবন্ত সাক্ষী। আর কোনোদিন যদি কেউ সেই জঙ্গলে পথ হারায়, তবে নীলাদ্রি হবে সেই মায়াবী অরণ্যের নতুন প্রহরী। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো এবং কমেন্ট করে জানিও যে গল্পটি তোমাদের কেমন লেগেছে।